হ্যালো, গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো প্রত্যেকে? আশা করি ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো আজকে আমরা রেলের প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। আজকে আমাদের ক্লাস নাম্বার 4। গুড মর্নিং, গুড মর্নিং। আগের দিন আমরা ক্লাস নাম্বার 3 অবধি করেছিলাম, আজকে আমাদের ক্লাস নাম্বার 4 এবং আজকেও আমরা কিছু এমসিকিউ সলভ করব, সেই এমসিকিউ সম্পর্কে জানবো, নতুন কিছু তথ্য শিখবো। হ্যাপি টিচার্স ডে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সবাইকে। আমি ভালো আছি। বিগত কয়েকদিন খুব অসুস্থ ছিলাম, তার জন্য তোমাদের ক্লাস নিয়মিত নিতে পারিনি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, এখন ঠিক আছে, মানে কিছুটা ঠিক আছে। শরীর এখনো দুর্বল, কিন্তু আমি বেশি চলাফেরা করতে পারি না, কিন্তু এমনি ঠিক আছে, শরীর ঠিক আছে। ওকে, তোমাদেরকেও শুভেচ্ছা জানাই। আহ, ভালো করে পড়াশোনা করো, একটা ভালো জব পাও এই আশা রাখি এবং থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আচ্ছা, তো আমরা তাহলে স্টার্ট করি আজকে আমাদের যে ক্লাস। ঠিক আছে, আজকে আমাদের লেকচার নাম্বার 4, 4 নম্বর ক্লাস হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তো চলো স্টার্ট করি তাহলে। আহ, দাঁড়াও, আমি একটুখানি দেখে নিই জাস্ট। চলো স্টার্ট করি তাহলে। তো এরকম একটা কোশ্চেন আমাদের রেলওয়ে এক্সামে এসেছিল যে লোহার গলনাঙ্ক কত, লোহা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলতে শুরু করে, এর মেল্টিং টেম্পারেচার কত। তো লোহা একটা খুব ফেমাস একটা ধাতু, যেটা দিয়ে আমাদের পৃথিবীর ইনফ্রাস্ট্রাকচার গড়ে উঠেছে। তো এই জন্য লোহা এতটা গুরুত্বপূর্ণ একটা ধাতু। আর লোহার গলনাঙ্ক যেটা, সেটা আমাদের একটু জানতে হবে। তো কেউ বলতে পারবে, কেউ জানো লোহার গলনাঙ্ক? এনিওয়ান? দাঁড়াও, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে না, অ্যান্সার ডি নয়। অ্যান্সার ডি নয়, 1538 ডিগ্রি। একটু গুগলে সার্চ করে দেখবে তোমরা। ঠিক আছে, একটু গুগলে সার্চ করে দেখবে। হ্যাঁ, তো এটা হচ্ছে 1538 ডিগ্রি। আমি তোমাদের কতগুলো ধাতু বলে দিচ্ছি, একটু গলনাঙ্ক মনে রাখবে। এক হচ্ছে লোহা, 2 নম্বর হচ্ছে অ্যালুমিনিয়াম, 3 নম্বর হচ্ছে কপার, সোনা, আর একটা ধাতু হচ্ছে তোমার আর একটা কি ছিল জানো? আচ্ছা ঠিক আছে, একটু পরে মনে করে বলছি। আমি তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি। এই 4টে ধাতু আপাতত আমার মনে পড়লো, আর একটা মনে পড়ছে না এই মুহূর্তে। এই 4টে ধাতুর গলনাঙ্কগুলো তোমরা একটু গুগল সার্চ করে একটু তোমরা এখানে লিখে রাখবে। যেমন লোহা, এফইউ বলছি, এফই, এটা ভুল করে এফইউ লিখে ফেলেছি। এফই, লোহা হচ্ছে এফই। লোহা, অ্যালুমিনিয়াম, তামা, সোনা, আর একটা ধাতু ছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এই 5টা ধাতু, হ্যাঁ টাংস্টেন, রাইট, টাংস্টেন, ভেরি গুড। এই 5টা ধাতুর গলনাঙ্ক আমি চাই যে তোমরা একটু গুগল সার্চ করবে, নিজেরা একটু দেখবে করে। আমি টাংস্টেন ধাতুর গলনাঙ্ক তোমাদের করেছিলাম 3800, 3422 না এরকম, 3425 এরকম একটা ছিল। ঠিক আছে, ওই 3400-র আশেপাশে একটা ছিল, দেখবে। তো টাংস্টেন ধাতুটা করানো হয়েছে। লোহাটা আজকে বলছি, ঠিক আছে। এই কোশ্চেনগুলো এসছে রেলওয়ে পরীক্ষায় একটা ধাতুর গলনাঙ্ক থেকে। তো আমি অ্যাটলিস্ট চাইছি এই 5টা ধাতুর গলনাঙ্ক তোমরা একটু মুখস্থ করে রাখবে, কারণ যদি আসে। হ্যাঁ রাইট, 3422, ভেরি গুড, ভেরি গুড, 3422। ওই এক্স্যাক্টলি তো মনে থাকে না, 3422 বা 3425 সেরকম হয়ে যায়। তো 3422ই রাইট অ্যান্সার।
তো এটা হচ্ছে 3422, লোহা হচ্ছে 1538, এই দুটো তো বলে দিলাম। আর বাকি তিনটে তোমরা একটু সার্চ করবে গুগলে, সার্চ করে তোমরা এখানে একটু লিখবে, ঠিক আছে, মানে লিখে রাখবে, আমি এখানে নোট করে দিলাম, ঠিক আছে, কারণ এই লোহার গলনাঙ্ক আর ধাতুর গলনাঙ্ক কিন্তু আমাদের এক্সামে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসছে, এই কারণে। তো এটা এই যে 1538 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই তাপমাত্রায় লোহা কঠিন থেকে তরলে রূপান্তরিত হয়, ঠিক আছে। এটা কেন লোহাটা এত ইম্পর্টেন্ট, কারণ এটা বহু শিল্পে এবং নির্মাণ কার্যে ইস্পাত তৈরিতে ব্যবহার করা যায়, বুঝতে পেরেছো? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তো চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের যে সূর্যের সব থেকে উপরের স্তরের নাম কি? সূর্যের সব থেকে বাইরের যে স্তর, সেই বাইরের স্তরের নামটা কি? ফটোস্ফিয়ার, করোনা, ক্রোমোস্ফিয়ার, কোর। সূর্যের সব থেকে বাইরের যে স্তর, সেই স্তরের নাম কি? এটা তোমাদের জানার কথা, কারণ এটা খুব ঠিক আছে। সো অপশন এ হচ্ছে, এই অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর, করোনা, ঠিক আছে। সূর্যের সব থেকে বাইরের স্তরকে বলা হচ্ছে করোনা। আর কোর হচ্ছে সেন্টার, সেন্টার অফ সান, সূর্যের একদম কেন্দ্র, একদম সূর্যের যে কেন্দ্র, সেই কেন্দ্রটাকে বলা হচ্ছে কোর, ঠিক আছে। আর সব থেকে বাইরের যে স্তর, সেই স্তরটাকে বলা হচ্ছে করোনা। তো এটা এর টেম্পারেচার কয়েক মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে করোনার টেম্পারেচার। কি দিয়ে গঠিত? প্লাজমা দিয়ে গঠিত এবং এক্সট্রিম আল্ট্রাভায়োলেট বিকিরণ দ্বারা গঠিত। অর্থাৎ করোনা থেকে প্রচুর পরিমাণে ইউভি রশ্মি বের হয়, ইউভি রশ্মি, অতি বেগুনি রশ্মি। এই অতি বেগুনি রশ্মি আবার আমাদের যখন পৃথিবীতে আসে, তখন ওজোন স্তর দ্বারা অতি বেগুনি রশ্মি কিন্তু শোষিত হয়। আর ওজোন স্তর কোন বায়ুমণ্ডলের কোন স্টেজে থাকে? ওজোন স্তর কেবল নিশ্চয়ই সবাই জানো, ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্টেটে থাকে? যেটা সূর্যের এই করোনা স্তর থেকে যে ইউভি রশ্মিটা বেরোয়, সেই রশ্মিকে শোষণ করে। তোমরা কমেন্ট কর। স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের ভাগে, স্ট্র্যাটোপজ যেটা, সেখানে। নেক্সট কোশ্চেন আমরা চলে আসছি, সরি, পরের কোশ্চেন হচ্ছে কোন বিক্রিয়ায় অক্সিজেন অর্জিত হয়, মানে অক্সিজেন যুক্ত হয় এবং কোন রাসায়নিক পদার্থের সাথে যুক্ত হয়? অপচয়ন প্রক্রিয়া, জারণ বিক্রিয়া, হ্রাস মানে রিডাকশন, রিয়াকশন, হ্রাস বিক্রিয়া, নাকি নিউট্রালাইজেশন? কোন বিক্রিয়ায় অক্সিজেন কোন রাসায়নিক পদার্থের সাথে যুক্ত হয়? হ্রাস মানে অ্যাকচুয়ালি রিডাকশন, মানে এটাকে বিজারণ বিক্রিয়াও বলা হয়, ঠিক আছে। জারণ মানে হচ্ছে অক্সিডেশন, জারণের ইংরেজি হচ্ছে অক্সিডেশন, আর হ্রাস মানে হচ্ছে রিডাকশন বা বিজারণ বিক্রিয়াও বলা হয়। কোনটা হবে? জারণ বিজারণের মধ্যে একটা হবে। তো আমরা সবাই জানি এটা হচ্ছে জারণ বিক্রিয়া। যখন কোনো জারণ বিক্রিয়া মৌল বা যৌগের সাথে অক্সিজেন যুক্ত হয়, তাকে জারণ বলে। আর অক্সিজেন যদি বিযুক্ত হয়, আলাদা হয়ে যায়, তাকে বলা হবে হ্রাস বা রিডাকশন প্রক্রিয়া, ঠিক আছে। তাহলে অক্সিজেন যুক্ত বা হাইড্রোজেন অপসারণ, এটাকে বলা হবে জারণ বিক্রিয়া। আর অক্সিজেন মুক্ত বা হাইড্রোজেন যুক্ত, একে বলা হবে বিজারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া, ঠিক আছে। এটা তাহলে মাথায় রাখবে, জারণ এবং বিজারণ বিক্রিয়া
মনে রাখবে। আচ্ছা, নিউট্রালাইজেশন বিক্রিয়া বা প্রশম বিক্রিয়া কাকে বলে? নিউট্রালাইজেশন বা প্রশম বিক্রিয়া কাকে বলে কেউ বলতে পারবে? অপশন ডি যেটা বলা হচ্ছে নিউট্রালাইজেশন বা প্রশম বিক্রিয়া। কেউ? এনিওয়ান? না, প্রশম বিক্রিয়া মানে হচ্ছে অ্যাসিড প্লাস বেস, অ্যাসিড এবং ক্ষার যুক্ত হয়ে লবণ প্লাস জল তৈরি করে। অ্যাসিড এবং ক্ষার যুক্ত হয়ে লবণ এবং জল তৈরি করে, সেই বিক্রিয়াকে বলা হচ্ছে নিউট্রালাইজেশন বা প্রশম বিক্রিয়া। অ্যাসিড এবং ক্ষার পরস্পর পরস্পরকে নষ্ট করছে, পরস্পর পরস্পরকে ক্যান্সেল করছে, ক্যান্সেল করে লবণ এবং জল তৈরি করছে। ঠিক আছে, তাকে বলা হচ্ছে নিউট্রালাইজেশন বা প্রশম বিক্রিয়া। নেক্সট, বৈদ্যুতিক প্রতিরোধের একক কি? খুব সহজ কোশ্চেন এটা। বৈদ্যুতিক প্রতিরোধের একক কি? হ্যাঁ, a chemical reaction in which acid and base react with an equivalent equity of each other। ঠিক আছে, বৈদ্যুতিক প্রতিরোধ বা বৈদ্যুতিক রোধ, রোধের একক কি? বৈদ্যুতিক প্রতিরোধের একক হচ্ছে ওহম। ঠিক আছে, ওহমের চিহ্ন হচ্ছে এরকম, কুলম্ব হচ্ছে সি, এটা হচ্ছে আধানের একক, এটা আধানের একক, ভোল্ট হচ্ছে বিভব, পার্থক্যের একক, অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহের একক, অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের একক। ঠিক আছে, ওহমটা কি? একটা সিস্টেমের মাধ্যমে বৈদ্যুতিক প্রবাহকে বাধা দেওয়ার যে ক্ষমতা, এই বাধা দেওয়ার ক্ষমতার যে পরিমাপ, সেই পরিমাপকে আমরা বলি ওহম। ঠিক আছে, এর প্রতীক চিহ্ন হচ্ছে এরকম। তাহলে ওহমটা কি? যে একটা তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, সেই তড়িৎ প্রবাহকে বাধা দান করবে, বাধা দেবে, তড়িৎ প্রবাহকে বাধা দেবে, সেই বাধা দেওয়ার ক্ষমতাকে বলা হচ্ছে রোধ, আর এর একক হচ্ছে ওহম। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে আসছি। কোন কণার গতির জন্য নিম্নলিখিত সমীকরণ, কোন কণার গতির জন্য, কোন কণার গতির জন্য এই সমীকরণটা প্রযোজ্য? ভি সমান সমান ইউ প্লাস এটি। ত্বরণযুক্ত গতিতে চলমান কণা, গতিরাহিত কণা মানে গতিযুক্ত কণা, স্থির কণা নাকি পরিবর্তনহীন গতিতে চলমান কণা? কার জন্যে এই সমীকরণটা প্রযোজ্য? বলো দেখি, বলো। অপশান এ, অর্থাৎ ত্বরণযুক্ত গতিতে চলমান কণা। ইয়েস, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে অপশান এ হবে সঠিক উত্তর। এখানে আমাদের সমীকরণটা হচ্ছে ভি সমান সমান ইউ প্লাস এটি। এখানে ভিটা কি? ভিটা হচ্ছে অন্তিম বেগ, অন্তিম বেগ। ইউটা কি? ইউটা হচ্ছে প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ। এটা কি? এটা হচ্ছে ত্বরণ। আর টিটা কি? টিটা হচ্ছে সময়। তাহলে একটা কণা একটা নির্দিষ্ট ত্বরণ সহ যদি চলে, তাহলে তার অন্তিম বেগকে আমরা এই সমীকরণ দিয়ে প্রকাশ করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এবারে যারা এটা অ্যান্সার করেছো, আমি তাদের কাছে আর একটা প্রশ্ন করতে চাই। যদি ত্বরণযুক্ত কণা না হয়ে যদি মন্দনযুক্ত কণা হয়, মন্দনযুক্ত, মন্দন মানে কি?
ত্বরণ মানে কি? ত্বরণ মানে বেগ বাড়ছে ক্রমাগত, আর মন্দন মানে কি? মন্দন মানে ক্রমাগত বেগ কমছে। তো সেই সমীকরণটা তাহলে কি হবে? এই সমীকরণটা আমরা কিভাবে পরিবর্তন করলে ত্বরণের জায়গায় আমরা মন্দন বলতে পারবো? এই সমীকরণটা কিভাবে পরিবর্তন করলে? ইয়েস, প্লাসের জায়গায় মাইনাস হবে, ভেরি গুড। তাহলে মন্দনযুক্ত সমীকরণ হবে ভি সমান সমান ইউ মাইনাস এটি। এই ছোট ছোট বিষয়গুলো তোমাদের জানতে হবে, এই কনসেপ্টগুলো তোমাদের থাকতে হবে, কারণ কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হয়তো সামান্য চেঞ্জ করে দিল, সামান্য পরিবর্তন করে দিল, সেক্ষেত্রে তোমরা শুধু যদি মুখস্থ করে যাও তাহলে সেখানে গিয়ে তোমরা অ্যান্সার করতে পারবে না। ঠিক আছে, এরকম বহু কোশ্চেন আছে যেগুলো একটু একটু করে চেঞ্জ করে দিয়েছে, ত্বরণের জায়গায় মন্দন দিয়ে দিল। ঠিক আছে, তো সেক্ষেত্রে কোথায় সমীকরণটা পরিবর্তন হবে এই আইডিয়াটা তোমাদের থাকতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অপশন এ হবে সঠিক উত্তর। ওকে, পরের কোশ্চেন আমরা চলে আসছি। একটি বস্তুর উপরে ক্রিয়াশীল বল যদি শূন্য হয়, ক্রিয়াশীল বল হচ্ছে শূন্য, ভালো করে চিন্তা করো, ক্রিয়াশীল বল হচ্ছে শূন্য, তবে বস্তুটি কিভাবে চলবে? গতি বন্ধ হয়ে যাবে, গতি বাড়বে, বস্তুটি স্থির থাকবে অথবা অভিন্ন গতিতে চলতে থাকবে, বস্তুটির গতি কমে যাবে। কোনটা হবে? খুব ভালো একটা কনসেপচুয়াল কোশ্চেন, এটা কনসেপচুয়াল কোশ্চেন। দেখি এটা কতজন অ্যান্সার করতে পারে। তো এটা যারা অ্যান্সার করতে পারবে আমি বলবো তারা খুব ভালো নিউটনের সূত্র ভালো করে পড়াশোনা করেছে, তবেই এটা অ্যান্সার করতে পারবে, আদারওয়াইজ এটা অ্যান্সার করতে পারবে না। অপশন সি হবে সঠিক উত্তর। এটা কোথা থেকে এসছে, কোন সূত্র থেকে এসছে? নিউটনের প্রথম সূত্র মনে আছে? নিউটনের ফার্স্ট ল। ফার্স্ট ল কি বলছে? যদি কোনো বস্তুর উপরে, যদি একটি বস্তুর উপরে ক্রিয়া করা বল শূন্য হয় তবে এটি স্থির থাকবে বা সমান গতিতে, অভিন্ন গতিতে চলতে থাকবে। এটা নিউটনের প্রথম গতিসূত্রেই বলা আছে, যেটাকে আমরা বলি জড়তার সূত্র বা জাড্যতার সূত্র। এটা অ্যাকচুয়ালি ফার্স্ট ল নিউটনের। ঠিক আছে, ফার্স্ট ল। এই ফার্স্ট ল থেকে দেখেছো ডাইরেক্ট কোশ্চেন এসছে। ফার্স্ট ল অফ নিউটন, নিউটনের প্রথম গতিসূত্র। বুঝতেই পারছো, অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। এটাকে বলা হচ্ছে জাড্যতার সূত্র। আচ্ছা, নিউটনের যে ফার্স্ট ল, নিউটনের যে ফার্স্ট ল, এই ফার্স্ট ল থেকে আমরা কি কি জানতে পারি? নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কি কি জানতে পারি? কি কি জানতে পারে? দুটো জিনিস জানতে পারে নিউটনের প্রথম সূত্র থেকে, বলো। এক, জাড্য ধর্ম সম্পর্কে জানতে পারি, আর আর কি জানতে পারি? বলের ধারণা। প্রথম গতিসূত্র থেকে আমরা জাড্য ধর্ম সম্পর্কে জানতে পারি, স্থিতিজাড্য, গতিজাড্য। আর দ্বিতীয় সূত্র থেকে আমরা এই আর একটা জিনিস যেটা জানতে পারি সেটা হচ্ছে বলের ধারণা। আর নিউটনের যেটা সেকেন্ড ল, দ্বিতীয় সূত্র না, বলের সংজ্ঞা নয়, বলের ধারণা, বলের সংজ্ঞা আমরা দ্বিতীয় সূত্র থেকে পাই, সেকেন্ড ল থেকে পাই। এটা মনে রাখবে, এটা কিন্তু এখান থেকেও কোশ্চেন আসতে পারে। সেকেন্ড ল থেকে আমরা এক জানতে পারি বলের মান, দুই যেটা জানতে, এই বলের মানটাই জানতে পারি, আর দুই ভরবেগের ধারণা সম্পর্কে, ভরবেগের ধারণা সম্পর্কে জানতে পারি। আর থার্ড ল লেখার দরকার নেই, থার্ড ল হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়ার সূত্র।
ক্রিয়া এবং প্রতিক্রিয়ার সূত্র, তাই না? হ্যাঁ, ভরবেগ সম্পর্কে জানতে পারি, রাইট। নেক্সট কোশ্চেন হচ্ছে পরমাণুর কোন অংশে প্রোটন এবং নিউট্রন থাকে? পরমাণুর কোন অংশে প্রোটন এবং নিউট্রন থাকে? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, পরমাণুর কেন্দ্রে পরমাণুর নিউক্লিয়াস, আর পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক আধান যুক্ত প্রোটন থাকে আর নিস্তড়িত নিউট্রন থাকে। অর্থাৎ নিউক্লিয়াসের আধান হচ্ছে ধনাত্মক আধান। ঠিক আছে, কারণ ধনাত্মক আধানযুক্ত প্রোটন থাকে। প্রোটনের আধান কত? প্রোটনের আধান কত? প্লাস 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ঠিক আছে, প্রোটনের আধান। ইলেকট্রনের আধানও তাই, এর কিন্তু বিপরীত, নেগেটিভ আধান। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে আসছি। প্লাস্টিক যেটা আমরা ব্যবহার করি, পলিমার প্লাস্টিক যেগুলো, এই প্লাস্টিকের প্রধান বৈশিষ্ট্য কি? পরিবাহিতা, উত্তাপ ধরে রাখা, সহজে ভেঙে যাওয়া, নাকি বিদ্যুতের ভালো পরিবাহী হওয়া? কোনটা প্লাস্টিকের প্রধান বৈশিষ্ট্য? পরিবাহিতা যারা যারা অ্যান্সার করছো, প্লাস্টিক কিন্তু কুপরিবাহী। প্লাস্টিক তড়িৎ পরিবহন করতে পারে না। তাহলে অপশান এ যারা দিচ্ছ রং, পরিবহন পরিবাহিতা হবে না। সহজে ভেঙে যায়, এটাও ভুল অ্যান্সার। প্লাস্টিক সহজে ভাঙে না। প্লাস্টিক বছরের পর বছর ধরে অবিকৃত অবস্থায় থাকে, যার জন্যই তো প্লাস্টিক আমাদের ক্ষতি করে, ভূমি দূষণ ঘটায়, জল প্রবাহ আটকে দেয়। প্লাস্টিক পচে না, প্লাস্টিক পরিবেশের সাথে মেশে না, সহজে ভাঙে না। তাহলে এটাও রং অ্যান্সার। বিদ্যুতের ভালো পরিবাহী, রং অ্যান্সার। সঠিক উত্তর হচ্ছে উত্তাপ ধরে রাখে। ঠিক আছে, প্লাস্টিক উত্তাপ ধরে রাখার ক্ষমতার জন্য পরিচিত, এই কারণে সাধারণত তাপ নিরোধক হিসেবে ব্যবহার করা হয়। প্লাস্টিকের আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি বিদ্যুতের অপরিবাহী। প্লাস্টিককে তাপ নিরোধক হিসেবে আমরা ব্যবহার করি, উত্তাপ ধরে রাখে। ঠিক আছে, নেক্সট, বায়ুমণ্ডলের মোট চাপ কত পাস্কাল? বায়ুমণ্ডলের চাপ, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ যেটা আমরা বলি, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ এটা অপশন এ হবে সঠিক উত্তর। 1.13 ইন্টু 10⁵ পাস্কাল। ঠিক আছে, অপশন এ, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ মানে হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ মানে হচ্ছে 76 সেন্টিমিটার উচ্চতার পারদ স্তম্ভের চাপ। 76 সেন্টিমিটার উচ্চতার পারদ স্তম্ভের চাপ, একে বলা হয় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। ঠিক আছে,
একে বলা হয় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। নেক্সট, প্রাথমিক রং কোনটি? প্রাথমিক রং কোনটি? হলুদ, বেগুনি, নীল নাকি কমলা? কোন রংটি প্রাথমিক রং? সঠিক উত্তর হচ্ছে নীল। প্রাথমিক রং কটা আছে? প্রাথমিক রং কাদের বলে? প্রাথমিক রং মানে অন্য কোনো রঙের মিশ্রণ থেকে তৈরি করা যায় না, প্রাথমিক রঙগুলির সাথে মিশে বিভিন্ন সেকেন্ডারি রং তৈরি হয়। ঠিক আছে, প্রাথমিক রং তিনটে আছে। প্রাথমিক রং এক হচ্ছে রেড, 2 নম্বর হচ্ছে ব্লু, 3 নম্বর হচ্ছে গ্রিন। রেড, ব্লু অ্যান্ড গ্রিন। ঠিক আছে, এই তিনটে হচ্ছে প্রাথমিক রং। এই তিনটে রঙের মিশ্রণে বাকি সমস্ত রং তৈরি করা যায়। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে তড়িৎ চুম্বক তৈরি করতে কোন ধাতুটি ব্যবহৃত হয়? তড়িৎ চুম্বক তৈরি করতে কোন ধাতুটি ব্যবহৃত হয়? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে লোহা, আরো বিশেষ করে কাঁচা লোহা। বিশেষ করে কাঁচা লোহা তড়িৎ চুম্বক তৈরিতে ব্যবহৃত হয়। ঠিক আছে, তড়িৎ চুম্বক বা ইলেকট্রোম্যাগনেট তৈরি করতে লোহা ব্যবহার করা হয়, কারণ লোহা হচ্ছে ফেরোম্যাগনেটিক উপাদান। মনে রাখবে, কাঁচা লোহা হচ্ছে ফেরোম্যাগনেটিক উপাদান। ফেরোম্যাগনেটিক মানে যাদেরকে চুম্বক তীব্রভাবে আকর্ষণ করে। ফেরোম্যাগনেট ফেরোম্যাগনেটিক মানে চুম্বক তীব্রভাবে আকর্ষণ করে। চুম্বক তীব্রভাবে আকর্ষণ করে, তাদেরকে বলা হয় ফেরোম্যাগনেটিক উপাদান। ফলে এটি শক্তিশালী চুম্বক অর্জন করতে পারে, যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। ঠিক আছে, তো ফেরোম্যাগনেট একটু মনে রাখবে। পরের কোশ্চেন, কোন গ্যাসটি অগ্নি নির্বাপক হিসাবে ব্যবহার করা হয়? অগ্নি নির্বাপক। কোন গ্যাসটি অগ্নি নির্বাপক হিসাবে ব্যবহার করা হয়? সঠিক উত্তর হচ্ছে এখানে না, হিলিয়াম নয়, কার্বন ডাই অক্সাইড। সবাই জানে কার্বন ডাই অক্সাইড অগ্নি নির্বাপক হিসেবে ব্যবহার করা হয়, তবে অল্প আগুন হলে ঠিক আছে, বেশি আগুন হলে তখন জল লাগে। ঠিক আছে, আচ্ছা বলো তো, বেশি আগুন হলে কার্বন ডাই অক্সাইড দিয়ে কেন নেভানো যায় না? তো এটা একটু দেখে নাও। কার্বন ডাই অক্সাইড হচ্ছে অগ্নি নির্বাপক গ্যাস হিসেবে ব্যবহার করা হয়। এটি আগুনকে দমিয়ে দেয়, কারণ অক্সিজেনের সরবরাহ কমিয়ে দেয়। অক্সিজেনের সরবরাহ, কার্বন ডাই অক্সাইড কি করে, একটা চারপাশে একটা লেয়ার তৈরি করে, একটা স্তর তৈরি করে, যার মধ্যে অক্সিজেন প্রবেশ করতে পারে না, যার জন্য আগুন নিভে যায়। তো আমাকে এটা বলো, যদি বিশাল বেশি আগুন হয়, সেখানে কার্বন ডাই অক্সাইড ব্যবহার না করে জল ব্যবহার করা হয় কেন? CO2 ব্যবহার না করে জল ব্যবহার করা হয় কেন বেশি আগুন হলে? যখন আগুন অতিরিক্ত বেশি হবে, তখন কার্বন ডাই অক্সাইড ভেঙে অক্সিজেন তৈরি হয়, আর এই অক্সিজেন তো আগুন জ্বালাতে সাহায্য করে। এই কারণে কার্বন ডাই অক্সাইড যেহেতু ভেঙে কার্বন এবং অক্সিজেনে পরিণত হয়, এই কারণে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয় না যদি প্রচন্ড বেশি আগুন হয়, কারণ অতিরিক্ত আগুনে, অতিরিক্ত তাপে কার্বন ডাই অক্সাইড ভেঙে অক্সিজেন এবং কার্বনে পরিণত হয়, যেটা আরো আগুনকে বাড়িয়ে দেয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন,
প্লাস্টিকের আরেকটা এখানে একই রকমের কোশ্চেন এসে, প্লাস্টিকের প্রধান বৈশিষ্ট্য কি, এখানে 4টে অপশন দেওয়া আছে। ওহো, এখানে মনে হচ্ছে অপশনগুলো একটু গন্ডগোল হয়ে গেছে। আচ্ছা, এই কোশ্চেনটা আমি আপাতত বাদ দিচ্ছি। এটা বলো, জল, এই কোশ্চেনটা আমি একটু বাদ দিচ্ছি, ঠিক আছে? কোশ্চেনটা একটু সমস্যা হয়েছে, মানে হয়তো অপশনগুলো আমি তুলতে গিয়ে উল্টো পাল্টা করে ফেলেছি, কারণ আগে অপশনগুলোর সাথে এগুলো কয়েকটা মিল হয়ে গেছে। এটা অ্যান্সার করো, জল কিভাবে ভূপৃষ্ঠের নিচে শোষিত হয়? জল ভূপৃষ্ঠের নিচেই শোষিত হয়, সেই প্রক্রিয়াটাকে কি বলে? খুব সহজ কোশ্চেন। ভূপৃষ্ঠের নিচেই জল জমা হয়, এই প্রক্রিয়াটাকে আমরা বলি, অপশন পরিস্রাবণ হবে। এটা হবে পরিস্রাবণ, সঠিক উত্তর, ঠিক আছে? পার্কোলেশন বলা হয় পরিস্রাবণ। পরিস্রাবণ হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে জল ভূপৃষ্ঠের নিচে শোষিত হয়। এটি বৃষ্টির জল যেটা ভূগর্ভস্থ স্তরে প্রবেশ করে সেটাকেই আমরা পরিস্রাবণ বলি। যখন বৃষ্টি হচ্ছে, মাটির নিচে বৃষ্টির জল যে প্রবেশ করছে, সেই প্রক্রিয়াটাকে আমরা বলি পরিস্রাবণ। এখানে অনেকেই সঠিক উত্তর দিয়েছে, ম্যাক্সিমামই সঠিক উত্তর দিয়েছে, কয়েকজন দেখলাম ভুল উত্তর দিয়েছে, কয়েকজন অপশন এ দিয়েছে, নিঃসারণ দিয়েছে, ঠিক আছে? আর বাষ্পীভবনটা বৃষ্টি হওয়ার সাথে জড়িত, যে পুকুর থেকে যে জল উঠছে সেটাকে বলা হচ্ছে বাষ্পীভবন, ঠিক আছে? পুকুরের জল বাষ্পীভূত হচ্ছে, এটাকে আমরা বলি বাষ্পীভবন। নেক্সট কোশ্চেন, কোন মৌলটি সব থেকে হালকা? বলো, কোন মৌলটি সব থেকে হালকা? এখানে আমাদের হালকা মৌল হচ্ছে হাইড্রোজেন। যারা বলছে হিলিয়াম, হিলিয়াম হচ্ছে সব থেকে হালকা নিষ্ক্রিয় গ্যাস, সব থেকে হালকা নিষ্ক্রিয় গ্যাস। যারা বলছে লিথিয়াম, লিথিয়াম হচ্ছে সব থেকে হালকা ধাতু, লিথিয়াম হচ্ছে সব থেকে হালকা ধাতু। হাইড্রোজেন হচ্ছে সব থেকে হালকা মৌল, মনে থাকবে, মনে থাকবে। হিলিয়াম হচ্ছে সব থেকে হালকা নিষ্ক্রিয় গ্যাস, লিথিয়াম হচ্ছে সব থেকে হালকা ধাতু, আর হাইড্রোজেন হচ্ছে সব থেকে হালকা মৌল, ঠিক আছে? সব থেকে হালকা মৌল হচ্ছে হাইড্রোজেন। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, কোন ধাতুটি জল এবং বাতাসের সংস্পর্শে সহজে মরিচা ধরে? সহজে মরিচা ধরে, এটা হচ্ছে আয়রন, ঠিক আছে? লোহা জল এবং বাতাসের সংস্পর্শে লোহাই মরিচা ধরে। মরিচা হচ্ছে লোহার অক্সাইড, যেটা লোহার অক্সিজেন এবং জলের সাথে বিক্রিয়া করে তৈরি হয়। বাতাসে তুমি যদি লোহা রাখো, লোহা বাতাসের জল এবং বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করে Fe2O3, যেটাকে আমরা বলি লোহার অক্সাইড, লোহার অক্সাইড, বা এটার নাম হচ্ছে মরিচা।
এটার নাম হচ্ছে মরিচা। ঠিক আছে, Fe2O3 লোহার অক্সাইড তৈরি করে। এটা সাধারণত কাঁচা লোহায় বেশি ঘটে, পাকা লোহাতে কম মরিচা ধরে। বলো নেক্সট কোশ্চেন, কোনটি পর্যায় সারণীতে অপেক্ষাকৃত স্থিতিশীল গ্যাস? হাইড্রোজেন, নাইট্রোজেন, হিলিয়াম, অক্সিজেন। স্থিতিশীল গ্যাস পর্যায় সারণীতে কোনটি? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে হিলিয়াম, কারণ হিলিয়াম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, আর যে গ্যাস যত নিষ্ক্রিয় হবে সেটা তত স্থিতিশীল হবে। স্থিতিশীল মানে সহজে কারোর সঙ্গে বিক্রিয়া করে না। ঠিক আছে, তো এটা একটু পড়বে। ইলেকট্রন, কারণ ইলেকট্রনের বাইরের কক্ষে 8টা ইলেকট্রন, এই 2টো ইলেকট্রন থাকে, দ্বৈতপূর্ণ হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোন ধরনের তাপ সংক্রমণ কঠিন বস্তুতে ঘটে? পরিচলন, বিকিরণ, পরিবহন। পর্যায় সারণী প্রিন্ট করে দেওয়ালে আটকে দিয়েছো, খুব ভালো কাজ করেছো, ভেরি গুড। পর্যায় সারণীটা দেখবে, অনেক কোশ্চেনের অ্যান্সার করতে পারবে, এটা খুব ভালো অভ্যাস। কোন ধরনের তাপ সংক্রমণ কঠিন বস্তুতে ঘটে? সঠিক উত্তর হচ্ছে পরিবহন বা কন্ডাকশন। পরিবহন বা কন্ডাকশন কঠিন বস্তুতে ঘটে। অপশন, এটা রং অ্যানিমেশন হয়ে গেছে, অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, অপশন সি হবে আমাদের সঠিক উত্তর, পরিবহন। পরিবহন বা কন্ডাকশন হচ্ছে তাপ সংক্রমণের প্রক্রিয়া যেটা কঠিন বস্তুতে ঘটে। ঠিক আছে, সো আমাদের অপশন সি হবে সঠিক উত্তর। অপশন সি হবে আমাদের এখানে সঠিক উত্তর, কারেক্ট। আর পরিচলন কোথায় ঘটে? পরিচলন ঘটে তরল ও গ্যাস, তরল ও গ্যাস মাধ্যমে পরিচলন ঘটে। আর বিকিরণ মাধ্যম ছাড়াই ঘটে, বিকিরণ মাধ্যম ছাড়াই ঘটে। ঠিক আছে, পরিচলন তরল এবং গ্যাসে ঘটে, বিকিরণ মাধ্যম ছাড়াই ঘটে, শূন্য মাধ্যমে ঘটে। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন মাধ্যম, কোন পদ্ধতিতে? সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে। নেক্সট কোশ্চেন, বলো কোন ধরনের তরঙ্গের বর্ণালীতে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য থাকে? স্মলেস্ট ওয়েভলেন্থ, সব থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্য কার? এখানে যে কটা দেওয়া আছে সব থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্য কার? স্মলেস্ট ওয়েভলেন্থ, ছোট্ট তরঙ্গ দৈর্ঘ্য কার? আমি তোমাদের একটা লিস্ট বলেছিলাম, তোমাদের বলেছিলাম কি আমার এখন মনে পড়ছে না, সরি। সঠিক উত্তর হচ্ছে এখানে গামা রশ্মি। আমরা যদি ওয়েভলেন্থ তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী সাজাই, আমি যদি তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী সাজাই তাহলে সব থেকে ছোট হচ্ছে গামা রে, তার থেকে বড় হচ্ছে এক্স রে, তার থেকে বড় হচ্ছে ইউভি রে, অতিবেগুনি রশ্মি, তার থেকে বড় হচ্ছে ভিজিবল অর্থাৎ দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্য, তার থেকে বড় হচ্ছে
IR ইনফ্রারেড, তার থেকে বড় হচ্ছে মাইক্রো, তার থেকে বড় হচ্ছে রেডিও। আমি তোমাদের এই লিস্টটা হয়তো বলেছিলাম কি বলিনি আমার মনে নেই, আমি আবার একবার তাহলে বলে দিলাম। এই লিস্ট তোমরা একটু মনে রাখবে, কে কার থেকে বড় আর কে কার থেকে ছোট। তাহলে সব থেকে ছোট হচ্ছে গামারে, সব থেকে ছোট হচ্ছে গামারে, আর সব থেকে বড় হচ্ছে রেডিও তরঙ্গ, এটা হচ্ছে হাইয়েস্ট। ঠিক আছে, মাইক্রোওয়েভ আর ইনফ্রারেড, মাইক্রোর থেকে আবার ইনফ্রারেড ছোট। ঠিক আছে, সেকেন্ড ক্লাসে বলেছিলাম। আচ্ছা, তো তাহলে 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 এত ভুল অ্যান্সার আসছে কি করে? ইনফ্রারেড, এক্স রশ্মি, এই রেডিও, এসব অ্যান্সার কেন আসছে বলেছিলাম যখন। তাহলে দেখেছো, তাহলে এটা মনে রাখবে। ঠিক আছে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে পরীক্ষায়। তো গামা হচ্ছে, মনে রাখবে, গামা রশ্মি হচ্ছে অ্যাটলিস্ট এটা মনে রাখবে, গামা রশ্মি সব থেকে ছোট আর রেডিও তরঙ্গ সব থেকে বড়। গামা রশ্মি সব থেকে ছোট, রেডিও তরঙ্গ সব থেকে বড়। আমি এখানে আবারও লিখে দিচ্ছি, গামা রে আর রেডিও। ঠিক আছে, গামা রে হচ্ছে স্মলেস্ট, এই দুটোও যদি অন্তত মনে রাখো, আর এটা হচ্ছে লার্জেস্ট, এই দুটোও যদি অন্তত মনে রাখো তাহলে হবে। সব থেকে ছোট হচ্ছে গামা রে আর সব থেকে বড় হচ্ছে রেডিও তরঙ্গ। ঠিক আছে, আর একটাও জিনিস আমি তোমাদের বলেছিলাম, এটা হচ্ছে এই যে ভিজিবল রশ্মি, যেটা দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা, ভিজিবল যে ওয়েভলেন্থ, এর পাল্লা, এর রেঞ্জ কত থেকে কত অবধি? রেঞ্জ অ্যাপ্রক্সিমেটলি 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার। এই তরঙ্গ দৈর্ঘ্যটা মনে রাখবে, এই ভিজিবল তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু আমাদের পরীক্ষায় আসে। ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকের কাছে? প্রত্যেকের কাছে ক্লিয়ার? আর ভুল হবে না, এটা তাহলে ভালো করে পড়বে আর যেন ভুল না হয়। নেক্সট, একটি কাঁচের প্রিজমে 30 ডিগ্রি কোণে প্রবেশ করা আলো প্রিজমের ভিতর দিয়ে যাওয়ার সময় 20 ডিগ্রি কোণে প্রতিসৃত হয়। যদি কাঁচের প্রতিসরণ সূচক n হয়, তাহলে n এর মান কত? এটা ডাইরেক্ট আমাদের প্রতিসরণের অঙ্ক, ডাইরেক্ট প্রতিসরণের অঙ্ক। বাহ, একজন অলরেডি অ্যান্সার করে ফেলেছে এবং কারণটাও বলে দিয়েছে। অ্যাপ্রক্সিমেটলি 1.5 অ্যান্সার হবে। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি এটা 1.5 অ্যান্সার হবে। তবে এখানে একটা বিষয় আছে, আমি ভাবছি যেটা, এইটা একটু ক্যালকুলেটরে, এটা একটু আমাদের দেখতে হবে কত হয়। sin 20, এইটা কত হয় আমাদের দেখতে হবে। এটা কি 1.5 আসছে? sin 30/sin 20, sin 30-র ভ্যালু হচ্ছে তোমার হাফ, আর sin 20-র ভ্যালু এই কোশ্চেনটা আমার একটু নিজের ক্যালকুলেশন করতে হবে। অ্যাপ্রক্সিমেটলি 1.5 এর কাছাকাছি হবে আমার যতদূর মনে হয়। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি, হ্যাঁ, আপতন কোণ বাই প্রতিসরণ কোণ। এবার ওটা সাইনটা নিলে ভালো হয়। ঠিক আছে, সাইনের অনুপাতটা নিলে ভালো হয়। তো একটু সাইনের অনুপাতটা করে দেখো তো কত হয়। ঠিক আছে, এটা তোমাদের জন্য আমি রেখে দিলাম। নেক্সট কোশ্চেন আসছি। একটা সমতল আয়নায় 60 ডিগ্রি কোণে আপতিত আলোক রশ্মি প্রতিসৃত হচ্ছে, সরি প্রতিফলিত হবে এখানে। ঠিক আছে, এটা প্রতিসৃত না, প্রতিফলিত হচ্ছে। আয়না যেহেতু বলেছে, প্রতিফলিত হচ্ছে, তাহলে প্রতিফলন কোণের মান,
প্রতিফলন প্রতিফলন কোণের মান কত হবে। তাহলে ছবিটা একবার তোমাদের এঁকে দিই, একটু ছবিটা এঁকে দিই। এখান থেকে দু রকম কোশ্চেন আসতে পারে, আমি তোমাদের দেখাচ্ছি। এই ধরো আলো পড়ছে, এটা আমাদের অভিলম্ব এবং এখান থেকে আলোটা নির্গত হচ্ছে, এবং আমরা যদি দেখি এটা হচ্ছে আপতন কোণ আর এটা হচ্ছে প্রতিসরণ কোণ। তো প্রতিসরণের সূত্র আমাদের বলছে, প্রতিসরণের সূত্র বলছে আপতন কোণ এবং প্রতিসরণ কোণ সমান হবে। তাহলে আপতন কোণ যদি আমাদের 60 ডিগ্রি হয়, প্রতিসরণ কোণও হবে 60 ডিগ্রি, প্রতিফলন কোণ হবে 60 ডিগ্রি, অর্থাৎ অপশন সি হবে অ্যান্সার। এবারে আমার একটা কোশ্চেন এখান থেকে বলো তো চ্যুতি কোণ কত। এটা তো সহজ কোশ্চেন চলে এসছে, যদি এখানে আসতো প্রতিসরণ কোণের জায়গায় চ্যুতি কোণ, তো চ্যুতি কোণ কত হবে ভেবে বলো তো দেখি। এটা অ্যান্সার করো। একটু তো এটা আমাদের সঠিক উত্তর হচ্ছে 60 ডিগ্রি। ও সরি, এখানে তো ছবিটা আঁকা হয়ে গেছে। তো চ্যুতিকোণ হচ্ছে, চ্যুতিকোণের ফর্মুলা কি ছিল, চ্যুতিকোণের ফর্মুলা ছিল 180 মাইনাস 2i, তার মানে 180 মাইনাস 2 ইন্টু 60, 60 দুগুণে 120, 120 ধরে বাদ দিলে এটা হবে 60 ডিগ্রি, চ্যুতিকোণও 60 ডিগ্রি হবে। ঠিক আছে, চ্যুতিকোণও 60 ডিগ্রি হবে। নেক্সট কোশ্চেন, আলোর প্রতিসরণ হলে কোন গুণগত পরিবর্তন ঘটে। আলোর প্রতিসরণ হলে কোনটির পরিবর্তন ঘটে। এটাও খুব সহজ কোশ্চেন। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি হবে। আমি একটুখানি বুঝিয়ে দিই তোমাদের। সরি, দাঁড়াও একটু করে, কি হয়েছে দেখি তো। ঠিক আছে, আমি তোমাদের একটুখানি বুঝিয়ে দিই। ব্যাপারটা হচ্ছে আলোর প্রতিসরণ, আমরা জানি আলোর গতিবেগ সি সমান সমান নিউ ল্যামডা, এইটা হচ্ছে ফর্মুলা। সি হচ্ছে গতিবেগ, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আর নিউ হচ্ছে কম্পাঙ্ক। একটা জিনিস মনে রাখবে, আলোর যে কম্পাঙ্ক এটা সর্বদা ধ্রুবক থাকে, সর্বদা ধ্রুবক থাকে। আলোর কম্পাঙ্ক সর্বদা ধ্রুবক থাকে। তা কম্পাঙ্ক যদি ধ্রুবক থাকে, প্রতিসরণের ফলে গতিবেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য দুজনেই পরিবর্তন হয়, কম্পাঙ্ক ধ্রুবক থাকে, এটা মনে রাখবে। ঠিক আছে, তো এইটা একটু মনে রাখবে, এটা কিন্তু এখান থেকে কোশ্চেন আসে। আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিষ্ঠিত হয় তখন তার গতি এবং তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হয়, তার অর্থাৎ গতি পরিবর্তন হয়, তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হয়, তবে তার ফ্রিকোয়েন্সি অপরিবর্তিত থাকে। যদি এখানে কোন গুণগত মান যদি এরকম আসতো অপরিবর্তিত থাকে, তাহলে সেটা হতো কম্পাঙ্ক। যদি এখানে কম্পাঙ্ক দেওয়া নেই, যদি এখানে অপরিবর্তিত থাকে, তাহলে এখানে একটা কম্পাঙ্ক অপশন দেওয়া থাকতো। তো এটা মনে রাখবে, আলো যখনই এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাবে
আলোর কম্পাঙ্ক পরিবর্তন হবে, কম্পাঙ্ক অপরিবর্তিত থাকবে, পরিবর্তন হবে তরঙ্গ দৈর্ঘ্য এবং গতি। ঠিক আছে, অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। তরঙ্গ দৈর্ঘ্য তো হবেই, তার সাথে গতিও পরিবর্তন হবে। ঠিক আছে, মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন হচ্ছে কোন রঙের আলোর বর্ণালীতে সব থেকে বেশি বিক্ষেপণ ঘটে, বিক্ষেপ ঘটে বা বিক্ষেপণ ঘটে, ইংরেজিটা হচ্ছে স্ক্যাটারিং। স্ক্যাটারিং বা বিক্ষেপণ সব থেকে বেশি ঘটে কোন বর্ণের আলো? সঠিক উত্তর হচ্ছে বেগুনি। ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য যত ছোট হবে বিক্ষেপণের তীব্রতা সমানুপাতিক 1 তরঙ্গ দৈর্ঘ্য টু দি পাওয়ার 4। এটাকে বলা হয় র্যালের বিক্ষেপণ সূত্র, র্যালে স্ক্যাটারিং ল। র্যালের বিক্ষেপণ সূত্র, যত তরঙ্গ দৈর্ঘ্য ছোট বিক্ষেপণ তত বেশি। তো দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে ছোট কার? বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে ছোট, তাই বেগুনি আলোর বিক্ষেপণ বেশি। ঠিক আছে, বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য ছোট হওয়ায় এটি সব থেকে বেশি বিক্ষিপ্ত হয়, ফলে বেগুনি আলো বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে তাহলে আমরা আকাশকে নীল দেখি কেন? এই কারণে অনেকে ব্লু অ্যান্সার করেছো, নীল অ্যান্সার করেছো। তো ঘটনা হচ্ছে বেগুনি আলো আমাদের চোখে সেন্সিটিভ না। তোমরা দেখবে বেগুনি আলো হচ্ছে প্রান্তীয় বর্ণ, ফলে আমাদের মানুষের চোখে বেগুনি আলোটা বেশি সেন্সিটিভ না, আমরা ভালো দেখতে পাই না। তা বেগুনির পরে বিক্ষেপণ কার ঘটবে? বেগুনির পরে নীলের ঘটবে, কারণ বেগুনির পরে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে নীল, তাই নীলের বিক্ষেপণটা আমরা বেশি দেখতে পাই বেগুনির থেকে। এই জন্য আমাদের চোখে আকাশ আমরা নীল দেখি। কিন্তু কুকুর যারা, তাদের চোখে মানে কুকুরের চোখে কিন্তু আবার বেগুনি আলোটা সেন্সিটিভ, ওরা আবার কিন্তু বেগুনি আকাশকে বেগুনি দেখে, ওদের চোখে আকাশ বেগুনি রঙের দেখায়। বুঝতে পেরেছো? আমাদের চোখে বেগুনি আলোটা সেন্সিটিভ না বলে আমরা এর পরেরটা নীল দেখি আকাশকে, মনে থাকবে। কিন্তু বেশি হয় বেগুনির, সব থেকে বিক্ষেপণ বেশি হয় বেগুনির। ওকে, বলো এটা প্রত্যেকে বুঝতে পেরেছো কিনা? এটা প্রত্যেকে বুঝতে পেরেছো কিনা বলো, কমেন্ট করবে প্রত্যেকে। ওকে ওকে, নেক্সট কোশ্চেন। কোন প্রক্রিয়ায় গ্লুকোজ ভেঙে এনার্জি তৈরি হয় বা শক্তি তৈরি হয়? গ্লুকোজ ভেঙে শক্তি তৈরি হয় কোন প্রক্রিয়ায়? কোন প্রক্রিয়ায় গ্লুকোজ ভেঙে? সব থেকে কম বলতে কি? সব থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য বেগুনির, আর সব থেকে কম বিক্ষেপণ হয় লালের, কারণ লালের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, তাই বিক্ষেপণ সব থেকে কম। এখানে সঠিক উত্তর হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস হচ্ছে গ্লুকোজ ভেঙে শক্তি তৈরির প্রক্রিয়া। কেলভিন চক্র তো ফটোসিনথেসিসে থাকে, মানে তোমার ওই সালোক সংশ্লেষের মধ্যে একটা চক্র, কেলভিন চক্র, অন্ধকার চক্রের নাম। তো এখানে গ্লাইকোলাইসিস হচ্ছে একটা বিপাকীয় প্রক্রিয়া। কি হয়? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 1 মোল গ্লুকোজ C6H12O6, 1 মোল গ্লুকোজ ভেঙে 2 মোল পাইরুভেট অ্যাসিড তৈরি হয়, এবং এর মধ্যে 2 মোল এটিপি এবং NADPH তৈরি হচ্ছে। ঠিক আছে, 1 মোল গ্লুকোজ ভেঙে 2 মোল পাইরুভিক অ্যাসিড এবং 2 মোল এটিপি তৈরি হচ্ছে এবং NADPH তৈরি হচ্ছে। এটা সেলুলার রেসপিরেশনের প্রথম ধাপ। এই যে এটিপি তৈরি হচ্ছে, এই এটিপি তৈরি হচ্ছে মানে শক্তি তৈরি হচ্ছে। তাহলে গ্লুকোজ ভেঙে কি তৈরি করছে?
গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি করছে আর এটিপি তৈরি করছে। এটিপি মানে হচ্ছে শক্তি। এই প্রক্রিয়াটাকে আমরা বলি গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। বোঝা গেছে? এই প্রক্রিয়াকে আমরা বলি গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। নেক্সট কোশ্চেন হচ্ছে মানব দেহের কোন অঙ্গ সব থেকে বেশি অক্সিজেন গ্রহণ করে? মানব দেহের কোন অঙ্গ সব থেকে বেশি অক্সিজেন গ্রহণ করে? লিভার, হৃৎপিণ্ড, মস্তিষ্ক, বৃক্ক? মানব দেহের কোন অঙ্গ সব থেকে বেশি অক্সিজেন গ্রহণ করে? ভুল অ্যান্সার দিচ্ছ, ভুল দিকে যাচ্ছ। হার্ট হবে না। হৃৎপিণ্ড অক্সিজেন গ্রহণ করে না, হৃৎপিণ্ড শুধু রক্তকে পাম্প করে। হৃৎপিণ্ড রক্তকে পাম্প করে। এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে মস্তিষ্ক। আমরা যত অক্সিজেন গ্রহণ করি তার 20%, আমরা সারাদিনে যত অক্সিজেন গ্রহণ করি টোটাল 20% একাই মস্তিষ্ক বজায় রাখে। কারণ মস্তিষ্কর কর্মক্ষমতা বা কার্যকারিতা বজায় রাখার জন্যে পর্যাপ্ত অক্সিজেনের প্রয়োজন। ঠিক আছে? আমাদের মস্তিষ্ক সব থেকে বেশি শক্তি ব্যয় করে। তোমরা জেনে থাকবে আমাদের মস্তিষ্ক সব থেকে বেশি শক্তি ব্যয় করে। ঠিক আছে? নেক্সট কোশ্চেন, খুব সহজ কোশ্চেন এবং অনেকবার এটা করানো হয়েছে। রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে কে? রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে কোন হরমোন? তো সঠিক উত্তর হচ্ছে ইনসুলিন। অগ্নাশয়ের বিটা কোষ থেকে তৈরি হয়। এটা অগ্নাশয়ের বিটা কোষ দ্বারা তৈরি হয়। ইনসুলিন কি করে জানো? ইনসুলিনের কাজটা কি কেউ বলতে পারবে ভালোভাবে গুছিয়ে? ইনসুলিনের কাজ হচ্ছে, ইনসুলিন আমাদের শরীরের যে কোষগুলো, সেই কোষগুলোকে রক্ত থেকে গ্লুকোজ শোষণ করতে সাহায্য করে। তো আমাদের শরীরের যত সেল আছে, যত কোষ আছে, তারা রক্ত থেকে যদি গ্লুকোজকে শোষণ করে তাহলে রক্তে গ্লুকোজের মাত্রা কমে যাবে। এবার যেগুলো তারা শোষণ করলো, যে কোষগুলো গ্লুকোজ শোষণ করলো, সেই গ্লুকোজগুলো কি হবে পরে? সেই গ্লুকোজগুলো পরে শক্তি তৈরি করবে, এনার্জি তৈরি করবে। তাহলে সিস্টেমটা বুঝতে পারছো? রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গেল, শরীরের যে কোষগুলো তারা গ্লুকোজকে শোষণ করলো এবং শোষণ করে তারা আবার সেটাকে শক্তিতে রূপান্তরিত করছে। কত একটা ভালো জিনিস। নেক্সট বলো, মানব দেহের কোন হাড়টি সব থেকে দীর্ঘ? মানব দেহের কোন হাড় সব থেকে দীর্ঘ? এটা তো সহজ কোশ্চেন, এটা তো একদমই পাতি কোশ্চেন। অপশন বি ফিমার, যেটাকে বলা হচ্ছে থাই বোন। এই যে আমাদের এই যে থাই, হাঁটু, এই হাঁটু, হাঁটু থেকে এই আমাদের কোমর অবধি যে হাড়টা থাকে, এই যে আমাদের হাঁটু, এই হাঁটু থেকে কোমর অবধি, এখানে এখানে সব থেকে বড় যে হাড়টা থাকে হাঁটু থেকে কোমর অবধি, এই হাড়টার নাম হচ্ছে ফিমার। ঠিক আছে? এটা সব থেকে বড় এবং সব থেকে শক্তিশালী হাড়, যেটা হিপ জয়েন্ট থেকে শুরু করে হাঁটু অবধি বিস্তৃত। মনে থাকবে? নেক্সট কোশ্চেন, কোন কোষাঙ্গাণুতে প্রোটিন সংশ্লেষ ঘটে? এটাও খুব সহজ কোশ্চেন। কোন কোষাঙ্গাণুতে প্রোটিন সংশ্লেষ ঘটে? সঠিক উত্তর হচ্ছে রাইবোজোম। রাইবোজোমে প্রোটিন সংশ্লেষ ঘটে। রাইবোজোম কি করে?
আরএনএ এর নির্দেশিকা অনুসারে অ্যামাইনো অ্যাসিডগুলোকে প্রোটিনে রূপান্তরিত করে। তাহলে রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের কাজ হচ্ছে অ্যামাইনো অ্যাসিডগুলোকে যুক্ত করে প্রোটিন তৈরি করা। প্রোটিন অ্যামাইনো অ্যাসিড দিয়ে এটা গঠিত, তাই না? তো এই যে অ্যামাইনো অ্যাসিডগুলোকে যুক্ত করে প্রোটিন তৈরি করা রাইবোজোমের কাজ। ঠিক আছে, তো আজকে তাহলে এই অবধি থাকলো। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, পরের ক্লাসে তাহলে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেককে ধন্যবাদ। নেক্সট ক্লাসে আবার আমরা আলোচনা করব। তোমরাও ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো।